নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,735 জনের চাকরি চলে যাওয়ার ঘটনার পর্বে পর্বে আরও রহস্য উন্মোচিত হচ্ছে। যে 13 জন ব্রাত্য বসুর সভায় ঢুকেছিলেন, সে 13 জন সবাই যোগ্য শিক্ষক তো? প্রশ্ন তুলেছেন কেউ কেউ, এমন কেউ কেউ প্রশ্ন তুলেছেন যারা কিছুটা তথ্য জানেন। যে 13 জন ব্রাত্য বসুর সভায় যোগ্য শিক্ষকদের হয়ে আর দরবার করার জন্য রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছিলেন, তারা সবাই যোগ্য তো? নাকি সেখানেও চাল এবং কাঁকড়কে মিশিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে? কারণ এই সরকার তো নানানভাবে বিপদে ফেলছেন। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, যে প্রশ্নগুলো ব্রাত্য বসুদের কাছে করা উচিত ছিল, যে উত্তরগুলো নেওয়া উচিত ছিল, যে কথাগুলোকে বলা উচিত ছিল পুরো ব্যাপারটাকে ট্রান্সপারেন্ট করার জন্য, যে পদ্ধতিতে লড়াইটা করা দরকার ছিল, সরকার সার্কুলার জারি করে লিখিতভাবে চিঠি নোটিশ ইস্যু করে পুরো ব্যাপারটাকে স্বচ্ছতার সঙ্গে করার যে কথাগুলো বলার দরকার ছিল, এই 13 জন কিন্তু বলেননি। দরজা বন্ধ করা, লাইভ স্ট্রিমিং হয়নি। ভালো করে খেয়াল করে দেখুন কি এরা বলেছেন, কি ওরা করেছেন, কেউ কিছু জানতে পারেননি। যারা বাইরে এসছেন, বাইরে এসে কিছু গোদা গোদা কথা বলেছেন। আমি তাদের বক্তব্যটা শুনছিলাম গতকাল। আমি বলছি অনেক রহস্য এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। কেন বলছি এর লুকিয়ে আছে? যারা গেছেন তারা কিন্তু সবার প্রতিনিধি নেই। এক শ্রেণীর মানুষ তারা বাইরে অনশনে বসছেন, আবার কেউ কেউ গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসছেন। টেন্টেডরা আবার একটা আলাদা করে ফোরাম তৈরি করেছেন। নানানভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য ছিল যে আন্দোলনটা দানা মারছে, এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া, টুকরো 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 করে দেওয়া, এবং সরকার অনুগত একটা বাহিনী তৈরি করা, তাদের দিয়ে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করা, এবং তাদের দিয়ে শেষ পর্যন্ত একটা বৈঠক করে, একটা আইওয়াশ করে মানুষকে কিছু ইন্টারপ্রিটেশন বার্তা দেওয়া যে দেখো আমরা তো চেষ্টা করছি। এবং যারা বেরিয়ে এসছেন তারা কিন্তু যে প্রশ্নগুলো ঘরের মধ্যে, বন্ধ ঘরের মধ্যে করা উচিত ছিল, একটিও করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটিও করেনি। আমি তাদের বক্তব্যটা বারবার ঘুরিয়ে 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 শুনে আমি নিশ্চিত হয়েছি। যেমন ধরুন, একটা ছোট্ট সিম্পল কথা বলছি। পোর্টালটা খুলে দিয়েছে সরকার। 4 তারিখ খুলে যায়, 2 তারিখ খুলে যায়, সেটাকে খোলা হয়েছে 10 তারিখ। অনেক বুদ্ধি অঙ্ক করে খোলা হয়েছে। সেই পোর্টালে নাম আছে যোগ্যদের, অযোগ্যদের। অর্থাৎ ওই পোর্টালের মধ্যে চাল এবং কাঁকড়কে মিশিয়ে দেওয়া হয়েছে। এখানেই যোগ্যদের প্রথম স্যাবোটেজটা করা হয়েছে। আবার বলছি, এখানেই যোগ্যদের স্যাবোটেজটা করে দেওয়া হয়েছে। তার কারণ যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে অযোগ্যদের তালিকা দিয়ে এসছেন, লিখিতভাবে দিয়ে এসছেন, আবার যে অযোগ্যদের তালিকা 21 তারিখ আবার ওয়েবসাইটে বার করবেন বলছেন, সেই অযোগ্যদেরও কিন্তু এই পোর্টালের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন যোগ্যদের সঙ্গে। এবার এইটা তো রিপোর্টেড হবে সুপ্রিম কোর্টে। ভালো করে খেয়াল করে দেখুন, এটা তো রিপোর্টেড হবে সুপ্রিম কোর্টে। ইনস্পাইট অফ দ্য অর্ডার গিভেন বাই ইউ মাই লর্ড, বিপক্ষের আইনজীবীরা তো বলবেন ইনস্পাইট অফ দ্য অর্ডার গিভেন বাই ইউ, পাসড বাই ইউ মাই লর্ড। তারা দে হ্যাভ ডান দিস। যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন তাদের আবার সরকার টাকা দিচ্ছে। আরও ঘেঁটে দেওয়ার ব্যবস্থা না পুরোটা? একটু ভালো করে ভাবুন। আমি এই অ্যাঙ্গেল থেকে ভাবছিলাম পুরোটা। তারা বলতে পারলেন না কেন যে অযোগ্যদের নামটা আপনারা পোর্টালে রেখেছেন কেন? আপনারা অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন, এফিডেভিট করে জমা দিয়েছেন, আইনজ্ঞদের মাধ্যমে জমা দিয়েছেন, আর সেই তালিকাটা আবার ওর মধ্যে আমাদের সঙ্গে মিশিয়ে দিয়েছেন কেন? প্রশ্নটা ভাবুন। আমি বলছি সব স্তরের মানুষ ভাবুন, যারা যোগ্য তারা বিশেষ করে ভাবুন কিভাবে সরকার স্যাবোটেজটা করছে। আর যে অনুগত 13 জনকে ওখানে ঢোকানো হয়েছিল না, আমি বলছি এদের মধ্যেও চাল আর কাঁকড় মেশানো আছে। তা না হলে দরজা বন্ধ করা ঘরে তো বলতে পারতেন যে লাইভ স্ট্রিমিং হোক, মানুষ শুনুক আমি কি প্রশ্ন আপনাকে করছি। তারা বেরিয়ে এসে কি বললেন, আমরা সব প্রশ্ন করেছি। আচ্ছা, একটা প্রশ্ন করেননি কেন? আমি জিজ্ঞেস করছি আপনাদের। সামনে থাকলে ওই চশমা পরা যে মানুষটি এই কথাগুলো বলেছেন, আমি তাকে প্রশ্নটা করতাম। প্রেস মিট করছিলাম, আমি তাকে সরাসরি জিজ্ঞেস করতাম, বলতাম যে আপনারা সরকারকে বললেন না কেন, লিখিত সার্কুলার দেননি কেন, কেন টেন্টেডদের নামটা পোর্টাল থেকে বাদ দেননি? পোর্টাল যখন ওপেন করলেন, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিচার ইনচার্জকে কেন লিখিতভাবে দিচ্ছেন না? কেন লিখিতভাবে দিলেন না? যে ইন রাইটিং দিতে পারতেন যে আমরা সবাইকে করেছি, আপনারা সবার নামে রিকুইজিশন যা যা পাঠানোর পাঠান। দিতে পারলেন না কেন? অসুবিধাটা কোথায়? অর্থাৎ জানেন মুখে যা বলছেন কাজে তা লিখতে পারবেন না। লিখতে পারলে, লিখতে গেলে সেটা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। সেই জন্য ডিআইরা নিজেদের বাঁচালেন। কিন্তু যেহেতু পোর্টালে এই রিকুইজিশন বা অন্যান্য কাগজপত্রগুলো যেগুলো স্কুলের তরফ থেকে জমা দেওয়া হবে, এর ফলে সংশ্লিষ্ট স্কুলে হেডমাস্টার
হেডমিস্ট্রেস, টিচার ইনচার্জ, তারাও কিন্তু কন্টেম্পট প্রসিডিংসের মধ্যে পড়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে দৌড়তে হবে। আমাকে একদিন হেডমিস্ট্রেস ফোন করেছিলেন, অন্য নাম্বার থেকে ফোন করে বললেন, শর্মাবাবু বড় বিপদে পড়েছি, 13 বার ডিআইকে মেসেজ পাঠিয়েছি, একটিরও উত্তর দেননি, সবই দেখেছেন সিন। আবার ফোনে যখন কথা বলছেন হোয়াটসঅ্যাপে কথা বলছেন, মানে আপনারা বুঝে নিন, রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছেন, অথচ নির্দেশ দিচ্ছেন না। এই যে চালাকি বলুন, ওপর চালাকি বলুন, এর ফলে ডিআই নিজেকে বাঁচাচ্ছে। যখন হেডমিস্ট্রেসকে ডাকবে, যখন হেডমাস্টারকে ডাকবে, যখন টিচার ইনচার্জকে কোর্ট ডাকবে যে আপনি ইনস্পাইট অফ দিস অর্ডার হাউ ডিড ইউ ভায়োলেট দিস, তখন আপনি বলতে পারবেন যে আমাকে ডিআই ইনস্ট্রাকশন দিয়েছিল ভার্বালি। ডিআই বলবেন আমি তো কিছু জানি না। তখন ফাঁসবেন কে? স্কুলের শিক্ষক ফাঁসবেন, কেন স্কুলের প্রধান শিক্ষক ফাঁসবেন, প্রধান শিক্ষিকা ফাঁসবেন, টিচার ইনচার্জ ফাঁসবেন। কত মারাত্মক জালিয়াতিটা বলুন তো। একে তো চোরগুলোকে বাঁচানোর জন্য অযোগ্যগুলোকে বলি দিলেন, আর তারপরে এখনো ননস্টপ জালিয়াতিটা চলছে। একটা সরকার, একটা ব্রাত্য বসু, একটা সিদ্ধার্থ মজুমদার, একটা রামানুজ গাঙ্গুলি, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়। থামবেন কবে, কোথায়, কিভাবে জানি না, কিন্তু বড় ভয়ানক দিন সামনে। আমি আজকের এই প্রতিবেদনে সুদীপ্ত দাশগুপ্তকে, আইনজীবী, তাঁকে আমি সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে গিয়েছিলাম। কি বলেছেন শুনুন। নমস্কার সুদীপ্তবাবু, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার সন্ময়বাবু, বলুন। বলছি, গতকাল ব্রাত্য বসুর সঙ্গে একটা বৈঠক হয়েছে, এবং যারা ওই ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করানো হয়েছে, তাদের 13 জন প্রতিনিধি সেখানে ঢুকেছিলেন। ঢুকে একটা জোলো বৈঠক করলেন, যে বৈঠকে মূল বিষয়গুলো আলোচনা হয়নি বলে আমার বারবার মনে হচ্ছে। কেন? আজকে যে সিচুয়েশনটা এখন এই মুহূর্তে পড়ে রয়েছে, সেই সিচুয়েশনটা হচ্ছে যে শিক্ষকদের মাইনে। এবার এই শিক্ষকদের মাইনের ব্যাপারে ডিআই কে লিখিতভাবে কোনো চিঠি, কিংবা স্কুলগুলোকে ডিআই এর তরফ থেকে লিখিতভাবে কোনো নোট যে আপনারা রিকুইজিশনটা জমা দিন, এইভাবে জমা দিন, কিচ্ছু হচ্ছে না, সবটা ভার্বালি হচ্ছে। আলটিমেটলি তো এরা সব কন্টেম্পটের আওতায় চলে আসবে, মানে সুপ্রিম কোর্টের আইন অমান্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার জন্য। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা একটু বলবেন? দেখুন, প্রথমেই বলি, এটা একটা দ্বিচারিতা। আজকে আপনি মনে করছেন যে আমি মনে করি যে সকল শিক্ষক মাইনে পাবে, ভালো কথা। আপনি একটা গভর্নমেন্ট থেকে সার্কুলার ইস্যু করুন যে আমরা রিভিউ করব, এই জন্য মানবিক দিক থেকে আমরা চাইছি এরা মাইনে পাক, এদের মাইনে দেওয়া হোক। আপনারা সরকারি দপ্তর থেকে সেটা করছেন না, ছেড়ে দিচ্ছেন হেডমাস্টার বা ডিআই এর ওপর, যাতে করে হেডমাস্টার আর ডিআই কন্টেম্পটের আওতায় পড়ে আসেন, আর আপনারা বলতে পারেন আমরা তো কিছু বলিনি, ওনারা নিজেদের মতন করেছেন। এই বিষয়টা সবার আগে তোলা উচিত, যে আপনি এই যে আশ্বাস দিচ্ছেন, আপনার সরকার আশ্বাস দিচ্ছেন, আপনার লিখিত আশ্বাস দিন, মৌখিক দিয়ে হবে না। আপনি তো ইচ্ছাকৃতভাবে সরকার পুরোপুরি বিষয়টা এমন ভাবে প্রধান শিক্ষক বা ডিআইএস দের ওপর ছেড়ে দিচ্ছে, যাতে করে ওনারা কিছু করলে সরকার বলতে পারবেন আমাদের তো কোনো আদেশ ছিল না, ওনারা ওনাদের দায়িত্বে করেছেন, ওনারা বুঝবেন, ওনারা কন্টেম্পটের আওতায় পড়ে যাবেন। আপনি লিখিত অর্ডার দিন যে মানবিক দিক থেকে তাকিয়ে আমি চাইছি এরা সবাই স্যালারি পাক, তারপর তো সেটা ঠিক বেঠিক পরে বিচার হবে। আপনি এটা করছেন না এই জন্যই যাতে করে আপনি কন্টেম্প থেকে বেঁচে যান, কিন্তু আপনার হেডমাস্টার, আপনার ডিআইরা ফেসে যান। ঠিক যেরম ভাবে এই অযোগ্যদের বাঁচাতে গিয়ে আজকে এই যোগ্যদের ফাঁসিয়েছে, ঠিক সেরম ভাবে আবার সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, ডিআইএস দের ফাঁসাতে চাইছে এই সরকার। লিখিত দিন না কেন, মৌখিকভাবে কি হবে? আর কালকের আলোচনা দেখুন, উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলি, কালকের আলোচনাতে কারা গেছিল? শুধু তো এই 12 জন তো আর এই এত যোগ্যদের প্রতিনিধি হতে পারে না, অনেকের অনেক ধরনের আবেদন। কেন এখনো অবধি যারা থার্ড ফেজ কাউন্সিলিং এর পরে চাকরি পেয়েছে তাদের লিস্ট বেরোয়নি? এখনো কিসের আইনের সহায়তা নেবে ওএমআর বার করার জন্য, যেখানে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে ওএমআর বার করতে? এটা কি আলোচনা হয়েছে বন্ধ ঘরে তারাই বলতে পারবে। কিন্তু আমার যেটা পরিষ্কার ধারণা, কালকে যে আলোচনা হয়েছে, সঠিক যে পয়েন্টস গুলো বলা উচিত ছিল, যেটাতে যোগ্যদের কিছু লাভ হতো, সেই পয়েন্টসে কিন্তু কোনো তোলা হয়নি। মানে মূল বিষয়টা হচ্ছে আলটিমেটলি হেডমাস্টার, ডিআই এবং শিক্ষা আধিকারিক যারা স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন মানে জেলায় কাজ করেন, তাঁরা একটা ফাঁসার জায়গায় চলে গেছেন। আমাকে একজন হেডমিস্ট্রেস ফোন করেছিলেন, বললেন 13 বার ডিআই কে লিখিতভাবে নোট পাঠিয়েছি, জানতে চেয়েছি, একবারও উত্তর দিচ্ছেন না যে আমরা যোগ্যদের বা অযোগ্যদের রেজিস্টার খাতায় সই করতে দেব কিনা। এক ক্লাস তো নেওয়াবো, কিন্তু সই করতে দেবো কিনা একবারের জন্য কোনো ডিআই ইয়েস নো পর্যন্ত দিচ্ছেন না, শুধু সিন করে ছেড়ে রেখে দিচ্ছেন।
এটাও এখানে তো একটা বড় প্রতারণা, মানে আলটিমেটলি এবার যোগ্য বা অযোগ্য যাই হোক, তারা তো গিয়ে রেজিস্টারে সই করবেন, এবং বহু অযোগ্য রেজিস্টারে সই করছেন। আলটিমেটলি তো হেডমিস্ট্রেস বা হেডমাস্টার বিপদে পড়তে চলেছেন, তাই না? শুনুন শুনুন, এই যে রেজিস্টারেও সই করাচ্ছে, পুরোপুরি কন্টেম্পটের আওতায় পড়ে যাচ্ছে কিন্তু প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকারা বা ডিআইএসরা। তার কারণ হলো, এখনো অবধি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কেউ পারবে না। আপনি যাকে জয়েন করাচ্ছেন, করতে দিচ্ছেন, মানে আপনি কন্টেম্পটের আওতায় পড়ছেন। আর সরকার বলবে আমরা তো কোনো লিখিত অর্ডার দিইনি, উনি করাচ্ছেন, উনি বুঝবেন। এটা করবেন না। আমি এখানে প্রধান শিক্ষক শিক্ষিকা ডিআইএস দের বলবো, আপনারা লিখিত অর্ডার ছাড়া কারোর স্যালারি চালু করবেন না, কাউকে সই করতে দেবেন না। একজনকেও সই করতে দিলে কিন্তু আপনিও কন্টেম্পটের আওতায় পড়ে যাবে। আর দেখেছেন, সরকার কিন্তু আপনাদের দায়িত্ব নেবে না, যেরম ভাবে কারোর দায়িত্ব এরা নিচ্ছে না। আবারও বলছি, করবেন না, আপনারাও কন্টেম্পটের আওতায় পড়ে যাবে যতক্ষণ না কোনো লিখিত অর্ডার একেবারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আসবে। জয়েন করান, মাইনে দিন, তারপরেই মাইনের দেবেন বা সই করাবেন। আদারওয়াইজ কিন্তু আপনারাও কন্টেম্পটের আওতায় পড়ে যাচ্ছে, মানে এটা ইচ্ছাকৃত করানো হচ্ছে মানে এটা আবার এটা একটা এটা ঝামেলা সৃষ্টি করার জন্য। এটা আমারও বারবার মনে হচ্ছে যে সরকার মুখে যা বলছে লিখে দিতে পারছে না। এখানেই তো প্রতারণা। এটা বুঝতে হবে প্রত্যেক আবার যোগ্য নতুন শিক্ষককে। করে একটা দুর্নীতির আমদানি করছে, আর আরেকটা কিচ্ছু না। নতুন দুর্নীতি, আরো কিছু মামলার জায়গায় তৈরি হচ্ছে। ইতিমধ্যে অ্যাবসলিউটলি। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কন্টেম্পটের নোটিশ খেতে শুরু করে দিয়েছেন। এবার স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেস ভাবুন তো, তারা যখন সুপ্রিম কোর্টের লয়ারদের কাছ থেকে কন্টেম্পটের নোটিশ খাবেন, তারা কোথায় যাবেন? সরকার বাঁচাবে এদের? ইচ্ছাকৃত বাঁচাবে না, একদমই বাঁচাবে না। আমি তাই তো সবাইকে আপনার মাধ্যমে বলছি, কেউ এটা করবেন না। এ তো হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জদের চাকরি নিয়ে টানাটানি হবে। একদমই একদমই চাকরি নিয়ে টানাটানি হবে। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা। ধন্যবাদ।